আপনারা নাম শুনেছেন তার, আকাশ আনন্দ, একজন 28 বছর বয়সী দলিত নেতা। তিনি আবার ঘটনাচক্রে দলিত নেত্রী মায়াবতীর ভ্রাতুষ্পুত্র। তিনি বলেছেন, এবং বলার জন্য উত্তরপ্রদেশ পুলিশ তাকে বুক করেছে ইতিমধ্যে, তিনি বলেছেন যে কেন্দ্রে একটা আতঙ্কবাদীদের সরকার চলছে। তো ইলেকশন কমিশন কি জেগে ঘুমায়? ইলেকশন কমিশন জানে না যে পৃথিবীর ইতিহাসে বহু সময় আতঙ্কবাদীদের সরকার তৈরি হয়েছে? আতঙ্কবাদীরা কি খালি বিরোধী জায়গায় থেকে বোম বন্দুক দিয়ে বোমা মেরে মানুষকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে? তারা যখন সরকারে যায় তখন তারা সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করে, এবং সেই জিনিস পৃথিবীর ইতিহাসে শুধু হয়নি, আমাদের দেশেও হয়েছে। একসময় ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট কৌশিক বসু যখন এই বিতর্কটা নরেন্দ্র মোদী তোলার চেষ্টা করছেন যে কংগ্রেসের এজেন্ডা হচ্ছে সমস্ত টাকা পয়সা মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া, তখন কৌশিক বসু আসল কথাটিকে ধরে নিয়ে বলেছেন যে অসাম্য সমাজে তৈরি হয়েছে সে অসাম্য অসহ্য হয়ে উঠছে। তো আজকে নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন যে সমস্ত সম্পদ কংগ্রেস মুসলমানদের দিয়েছে, দিয়ে দিতে চাইছে, কথাটা শুনতে মন্দ নয়, কিন্তু আসলে নরেন্দ্র মোদীরা আধুনিক ভারত বলতে তো এটাই বোঝেন। তারা ভাবেন যে ভারতবর্ষ এখনো দিল্লির বাদশাহ চালাচ্ছেন, ভারতবর্ষে এখনো ঢাকাতে দিল্লির বাদশার প্রতিনিধি শাসন করছে, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে বোধহয় বাংলার নবাব মুর্শিদাবাদকে চালাচ্ছে, যে সকলকে সমস্ত সম্পত্তি খাজনার নামে সেই মুসলিমদের হাতে তুলে দিতে হবে। নরেন্দ্র মোদীরা এই যুগে আমাদের রেখে দিতে চান, এই যুগে কল্পনা রচনা করে একটা নকল শত্রু তৈরি করে আমাদেরকে ভুলিয়ে রাখতে চান। আপনার গতকালের একটা ছোট্ট ঘটনা এই প্রসঙ্গে আমি উল্লেখ করি আপনাদের। আপনারা নাম শুনেছেন তার, আকাশ আনন্দ, একজন 28 বছর বয়সী দলিত নেতা। তিনি আবার ঘটনাচক্রে দলিত নেত্রী মায়াবতীর ভ্রাতুষ্পুত্র। তিনি বলেছেন, এবং বলার জন্য উত্তরপ্রদেশ পুলিশ তাকে বুক করেছে ইতিমধ্যে, তিনি বলেছেন যে কেন্দ্রে একটা আতঙ্কবাদীদের সরকার চলছে। তো ইলেকশন কমিশন কি জেগে ঘুমায়? ইলেকশন কমিশন জানে না যে পৃথিবীর ইতিহাসে বহু সময় আতঙ্কবাদীদের সরকার তৈরি হয়েছে? আতঙ্কবাদীরা কি খালি বিরোধী জায়গায় থেকে বোম বন্দুক দিয়ে বোমা মেরে মানুষকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে? তারা যখন সরকারে যায় তখন তারা সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করে, এবং সেই জিনিস পৃথিবীর ইতিহাসে শুধু হয়নি, আমাদের দেশেও হয়েছে। আপনারা জানেন এই নরেন্দ্র মোদীকে 2002 এর পর থেকে প্রায় একটি দশকেরও বেশি, প্রায় এক যুগ ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভিসা দেয়নি। ঠিক যেমন আজকে পুতিনকে বিভিন্ন দেশে যুদ্ধাপরাধী বলা হচ্ছে, তিনি ঢুকলে অ্যারেস্ট হয়ে যাবেন, ঠিক তেমনই সেদিন নরেন্দ্র মোদীকে কিন্তু ভিসা দেওয়া হয়নি। নরেন্দ্র মোদীরা যে ঘৃণার রাজত্ব তৈরি করেছে, এটাকে যদি চলতে দেওয়া হয় তাহলে আগামী দিনে এই কলঙ্ক ভারতবর্ষের সামনে করতে পারে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, একটা দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বিদেশ থেকে এই ধরনের আচরণ আমাদের সহ্য করতে হতে পারে যদি এই শাসনকে আমরা চলতে দিই। অতএব এখানে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়ার সময় এসেছে। যে কথা আমার পূর্ববর্তী পাঠ্যবাবু বলেছেন যে হিটলারের জামানাতে এরকমই আতঙ্কবাদীদের সরকার তারা তৈরি করেছিল, যে সরকার ইউরোপ জুড়ে আতঙ্ক তৈরি করতে গিয়ে শেষ পর্যন্ত সেই আগুনে নিজেরা জ্বলে পুড়ে লড়েছিল, নিজেদের দেশকে জ্বলে পুড়ে মারিয়েছিল। আমি আশা করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এর বিরুদ্ধে একজোট হবেন, সমস্ত বুদ্ধিজীবীরা একজোট হবেন, এবং শেষ পর্যন্ত এই আতঙ্কবাদীদের মোট কথাটা বললাম, যে ধরনের পরিস্থিতি বলে উনি বলেছেন, ওই দলিত নেতা বলেছেন, সঠিকভাবেই আমি বলবো বলেছেন, সেই পরিস্থিতি যাতে ভারতবর্ষের বুকে বিরাজ না করে, এবং যে অবর্ণনীয় অসাম্য তৈরি হয়েছে, শুধু অক্সফোর্ড করেনি যে 41% সম্পদ দেশের 1% মানুষের হাতে। টমাস পিকেটিদের যে ইনইকুয়ালিটি স্কুল তারা দেখিয়েছে যে হারে ভারতবর্ষে অসাম্য বাড়ছে তা ব্রিটিশ আমলেও এই হারে ভারতবর্ষে অসাম্য বাড়েনি। সুতরাং এই অসাম্যই হচ্ছে দুর্নীতির আসল বীজ। আমি অসাম্যকে রেখে দেব, অথচ দুর্নীতি দূর করব, এই সোনার পাথর বাড়ি ছাড়া আর কিছুই নয়। এবং নতুন কিছু কথা নয়, আপনারা জানেন কোভিডের সময় রেভিনিউ অফিসারদের একটি সংগঠন, তারা ফোর্স Fiscal Option of Revenue During COVID Endemic
বলে একটি প্রস্তাব দিয়েছিলেন 50 জন তরুণ অফিসার এবং তাদের 3 জন বড় অফিসার, তাদেরকে শোকজ করা হয়েছিল। তারাও বলেছিল যে কোভিড এর যে দুর্দশা যদি সামলাতে হয় তাহলে এই যে বিপুল অসাম্য দেশে তৈরি হয়েছে সেখানে সুপার রিচ যাবে, সেই সুপার রিচদের উপর বিশেষ ধরনের কর, বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। তার জন্য অমিত শাহ সেদিনকে তাদের শোকজ করেছিলেন, তাদের চাকরিতে হেনস্থা করেছিলেন। ভাবুন, একটা রেভিনিউ অফিসারদের অ্যাসোসিয়েশনের প্রস্তাব নিয়ে। এই হচ্ছে অমিত শাহ, এই হচ্ছে মোদিরা। সুতরাং কংগ্রেসের প্রস্তাবে ঠিক কি আছে আমি ভালো বলতে পারবো না, কিন্তু এমন কিছু নিশ্চয়ই আছে যাতে তাদের হাতে ঘা লেগেছে। ঠিক যেমন ওই রেভিনিউ অফিসারদের প্রস্তাবে তাদের হাতে ঘা লেগেছিল, যাতে আদানি আম্বানিদের মতো যে বিরাট বড় লোক সুপার রিচ হয়েছে সেই সুপার রিচদের গায়ে আচমকি পর্যন্ত না করতে পারে। আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। এই জমানা শেষ করতে হবে, সমস্ত বুদ্ধিজীবী সহ মেহনতি মানুষকে একজোট হবে।